জ্যান্ত অবস্থাতেই ছাদের উপরে গিয়ে দাঁড়ালাম বটে, কিন্তু বিপারি বাবা, বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দটা এখনো স্পষ্ট শুনতে পাচ্ছি। এক হাতে টর্চ আর আরেক হাতে রিভলভার নিয়ে বিধু চুপি চুপি বলল, ওইদিকে সিঁড়ি রয়েছে, পা টিপে টিপে আমার সঙ্গে নেমে আসো। পা টিপে টিপে অগ্রসর হলাম। পাস এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত প্রাইভেট ডিটেকটিভ। বিধু বলতো ম্যাট্রিক পাশ করেই লেখাপড়া ছেড়ে দিয়ে আমি প্রাইভেট ডিটেকটিভ হব। বিধু যে ম্যাট্রিকের ফটক পেরোতে পারবে এ আশা কেউই করেনি। বিড়ালের কাছে কুকুর যেমন, তার কাছে স্কুলের বইগুলো ছিল ঠিক তেমনই চক্ষুষু। দিন রাত খালি গোয়েন্দা কাহিনী পড়ত। অসংখ্য গোয়েন্দা কাহিনী পড়ে পড়ে বিধুর এখন দৃঢ় বিশ্বাস হয়েছে ডিটেকটিভ হতে গেলে যা যা জানা দরকার সে সবের কিছুই তারা জানতে বাকি নেই। বিধু যখন তখন নাক মুখ সিটকে বলতো, যত হাঁদারাম গিয়ে বাংলাদেশের পুলিশ দলে ভর্তি হয়েছে, চোর ডাকাত ধরার আসল ফন্দিই তারা জানে না। শার্লক হোমসের মতো পাকা ডিটেকটিভ তো এখানে নেই। আমিই হব বাংলাদেশের প্রথম শার্লক হোমস। বিধুর মুখে রোজ এমনই সব কথা শুনে শুনে ক্রমে আমারও তার বুদ্ধি আর শক্তির উপরে শ্রদ্ধা বেড়ে গেল। যখন শোনা যেত অমুক জায়গায় খুব বড় চুরি হয়ে গেছে কিন্তু পুলিশ চোর ধরতে পারছে না, বিধু তখন আফসোস করে বলতো, উফ, বাংলাদেশের পুলিশ কেবল ফুলিশ নয়, বদ্ধ অন্ধ। আমি হলপ করে বলতে পারি ঘটনাস্থলে চোর নিশ্চয়ই কোনো চিহ্ন রেখে গেছে, একটা বোতাম, আঙুলের দাগ কিংবা একটা পায়ের ছাপ। তাই দেখেই আমি চোর ধরে দিতে পারি। এইসব মামলার কিনারা করার জন্য পুলিশ আমার কাছে কেন আসে না জানি না। বিলেতের পুলিশ তো শার্লক হোমসের কাছেই আনাগোনা করত। আমি চমৎকৃত হয়ে বলতাম, এই ভাই বিধু, এদেশে কেউ তোমাকে চিনতে পারল না, না গেঁয়ো যোগী ভিক পায় নাকি না, কিন্তু তোমাকে বন্ধুরূপে পেয়ে আমি গর্বিত। বিধু মুরব্বিয়ানা চালে বার দুয়েক আমার পিঠ চাপড়ে দিয়ে বলতো, শার্লক হোমসের সাথে ছায়ার মতো থাকতেন তার বন্ধু ওয়াটসন। তুমিই হবে আমার ওয়াটসন। আমরা দুজনে চোর ডাকাতদের বংশ নির্মূল করে ছাড়ব। আমি বলতাম, এ আমার সৌভাগ্য। সেই দিন থেকেই বিধু আমাকে ওয়াটসন বলে ডাকতে শুরু করল। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, হঠাৎ একদিন আমাদের বাড়িতে এক দুষ্ট চোরের আবির্ভাব হলো। রাত্রে চোর এসে লোহার সিন্দুক খোলবার চেষ্টা করছিল। পাশের ঘরে ছিলেন বাবা। হঠাৎ কি একটা শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি গোলমাল করতেই চোর দেয় চম্পট, যদিও কিছু করতে পারেনি। বিধু সেই খবর শুনেই উত্তেজিত হয়ে বলল, ওয়াটসন, এই ব্যাপার থেকেই আমাদের ডিটেকটিভ জীবনের পত্তন করা যাক। যে চুরি করতে এসছিল আমিই তাকে ধরে দেব। সবিষয় বললাম, এই কেমন করে? ডিটেকটিভের প্রথম কর্তব্য হচ্ছে সূত্র আবিষ্কার করা। ঘটনাস্থলে চোর কি কিছু চিহ্ন রেখে গেছে? গেছে একটা কোট। কোট তো থাকে গায়ে, চোর সেটা ফেলে গেছে কেন? কাল রাতে কিরকম গুমোট গরম গেছে জানো তো। সিন্দুক খোলবার আগে কাজের সুবিধা হবে বলে চোর বেটা বোধহয় কোটটা গা থেকে খুলে রেখেছিল। তারপর তাড়া খেয়ে তাড়াতাড়িতে কোটটা নিয়ে লম্বা দিতে পারেনি। আমার পিঠ চাপড়ে দিয়ে বিধু বলল, ওয়াটসন, তোমার আন্দাজ করার শক্তি দেখে খুশি হলাম। বহুত আচ্ছা, নিয়ে আসো সেই কোটটা। এক দৌড়ে বাড়িতে গিয়ে কোটটা নিয়ে এলাম। ছোট ছোট চৌকো ঘর কাটা ছিটের কোট। কোটের পকেট থেকে বেরোলো এক প্যাকেট পাসিংশ সিগারেট, কাগজে মোড়া খানিকটা দোক্তা আর একটা নয়া পয়সা। বিধু একটা ফিতে নিয়ে কোটটা খানিকক্ষণ ধরে মাপ, তারপর গম্ভীর হয়ে বলল, ওয়াটসন, যে এই কোটের মালিক সে পান খেতে ভালোবাসে। সে বড় লোক নয়, সে দেহে লম্বা চওড়া। বিস্ময়ে অভিভূত হয়ে বললাম, এই কি করে এমন অদ্ভুত আবিষ্কার করলে বলো তো ভাই? সে আবার চিনে বাদামও খায়।
কি আশ্চর্য! এই কি করে জানলে? পকেটে যে দোক্তা নিয়ে ঘুরে বেড়ায় সে পানের ভক্ত না হয়ে যায় না। যার সম্বল খালি এক নয়া পয়সা আর যে পাসিং শোর মতো কম দামি সিগারেট ব্যবহার করে সে নিশ্চয়ই বড় লোক নয়। কোটের গলা, ছাতি এবং ঝুলের মাপ দেখেই বোঝা যাচ্ছে চোর দেহে লম্বা চওড়া। পকেটের ভেতর কতগুলো চিনে বাদামের খোসাও পেলাম, সুতরাং সে চিনে বাদামও খায়। আমি উচ্ছ্বসিত হয়ে বললাম, ধন্য বিধু, ধন্য তোমার বুদ্ধি। বিধু গর্বিত কণ্ঠে বলল, চোরের চেহারা আর স্বভাব জানা গেল। এখন তাকে গ্রেপ্তার করতে আর বেশি দেরি লাগবে না। বলতে কি, সে তো আমার এই হাতের মুঠোয়। বলেই সে হাত মুঠো করে তুলে ধরল। আমি বিস্ফারিত চোখে, রোমাঞ্চিত দেহে বিধুর হাতের মুঠোর দিকে তাকিয়ে রইলাম। যদিও বুঝতে পারলাম না যে তার অতটুকু মুঠোর ভিতর অত বড় একটা লম্বা চওড়া চোর বন্দি হবে কেমন করে। বিধু আবার বলল, ঠিক এই বাংলাদেশের পুলিশ, এবার দেখুক তারা বুদ্ধি থাকলে কত সহজে টপ করে চোর ধরা যায়। তারপর বিধু বলল, ডিটেকটিভের দ্বিতীয় কর্তব্য হচ্ছে সর্বদা সতর্ক চোখ খুলে রাখা। আমি বললাম, হ্যাঁ, সর্বদা চোখ খুলে রাখলে চোখে তো কিছু পড়বেই, মানে নিদেন পক্ষে পোকামাকড়টা। তারপর কিছুকাল বিধু পথে পথেই দিন কাটায়। আমাকেও দায় পড়ে সঙ্গে সঙ্গেই থাকতে হয়। আদি শার্লক হোমসের সঙ্গে সঙ্গে ছায়ার মতন থাকতেন তাঁর বন্ধু ওয়াটসন, আর আমি হচ্ছি সেই ওয়াটসনেরই মূর্তিমান দ্বিতীয় সংস্করণ। না বলবার জন্য পথে ঘুরে ঘুরে পায়ে যখন প্রচণ্ড ফুসকা পড়ল আর রোদে পুড়ে একেবারে গায়ের রং তামাটে হয়ে গেল, ঠিক ঠিক তখনই হঠাৎ একদিন আমাদের খুলে রাখা সতর্ক চোখে পড়ল একটা অতিশয় সন্দেহজনক মূর্তি। বিধু উত্তেজিত হয়ে আনন্দে একটি লাফ দিয়ে বলল, ওয়াটসন, দেখছো লোকটা চেহারা কিরকম লম্বা চওড়া? ওর গায়ের কোটটা দেখো। ছোট ছোট চৌকো ঘর কাটা ছিটের কোট। চোর আমাদের বাড়িতে যে কোটটা ফেলে গেছিল ঠিক যেন তারই জোড়া। লোকটা সিগারেটও টানছে, কিন্তু ওটা কি সিগারেট? হ্যাঁ, পাসিং শো হতে পারে। কাছে গিয়ে উঁকি মেরে দেখে আসবো নাকি? ওয়াটসন, তুমি একটা আস্ত এবং মস্ত অ্যাস। তাহলে সন্দেহ করবে যে। আরে দেখো দেখো, লোকটা কাকে ডাকলো মনে হচ্ছে। ওই তো চিনে বাদামওয়ালাকে। সব হুবহু মিলে যাচ্ছে। চলো আমরা ওর পিছু নিই। পিছু নিলাম। আধ ঘন্টা এ পথ সে পথ ঘুরে লোকটা একটা পানওয়ালার দোকানের সামনে গিয়ে দাঁড়াল। বিধু তফাৎ থেকে উঁকি মেরে দেখে বলল, ওয়াটসন, এ কি হলো? ও যে গোল্ড ফ্লেক্স সিগারেটের প্যাকেট কিনলো। কে জানে, বেটা বোধহয় অন্য কোথাও চুরি করে হঠাৎ বড় লোক হয়ে পড়েছে। ওয়াটসন, তুমি একটা জিনিয়াস। ঠিক বলেছ। এখন যদি ওর কোটটা একবার হাতে পাই। তাহলে কি হবে? চোরের কোটের সাথে ওর কোটের মাপ মিললেই তো কেল্লা ফতে। কিন্তু ও তোমার হাতে কোটটা দেবে কেন? সেইটাই তো সমস্যা। লোকটা গুন্ডার মতো দেখতে। জোর করে কোট দেখতে চাইলে হয়তো ধাঁ করে মেরেই বসবে। লোকটা আবার চলতে শুরু করলো। আমরাও তার সঙ্গ ছাড়লুম না। তারপর সে হঠাৎ একখানা বাড়ির ভিতর ঢুকে অদৃশ্য হয়ে গেল। বাড়িখানার উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে বিধু বলল, আজ রাত 12টার সময় এইখানে এসে আমার সঙ্গে দেখা করো। যেমন কথা তেমন কাজ। ঠিক রাত 12টায় উক্ত জায়গায় আমরা দুজন দেখা করলাম। বিধু আবার গম্ভীর বলল, ডিটেকটিভের তৃতীয় কর্তব্য হচ্ছে অসীম সাহসে বিপদ আপদকে তুচ্ছ করা। ওয়াটসন, তুমি নিশ্চয়ই ভীতু নও? রাত 12টা। আবছা চাঁদের আলোয়
আমরা দুজনে সেই বাড়িখানার সামনে দাঁড়িয়ে আছি। চারিদিক একেবারে নিস্তব্ধ, পথে কোনো জনপ্রাণীটি নেই। বললাম, আমার বিশ্বাস আমি ভীতু নই, কি করতে হবে বলো না ভাই। বাড়ির গা বেয়ে ওই যে নলটা, ওইটা অবলম্বন করেই আমাদের দোতলায় উঠতে হবে। অবশ্য আমিও উঠব। প্রস্তাব শুনেই পেটের জল কেমন আলু থালু করতে লাগলো, কিন্তু মুখে বললাম তারপর। সেই লোকটা এখন নিশ্চয়ই কোনো ঘরে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ঘুমোবার আগে কোটটা সে খুলে রেখেছে। আমাদের সেই কোটটাই আবিষ্কার করতে হবে। এই ভাই, যদি ধরা পড়ি। এইটা দেখলে কেউ আর আমাদের ধরতে আসবে না। দেখছো এটা কি? আমি আঁতকে উঠে বললাম, কি সর্বনাশ! তুমি কি মানুষ খুন করতে চাও নাকি? ওটা ছি রিভলভার। হ্যাঁ, এটা নকল রিভলভার। বিলিতি খেলনার দোকানে পাওয়া যায়। এখন এসো আমরা উপরে উঠি। না না, নল বেয়ে দোতলায় ওঠার হাঙ্গামাটা আমার মোটেই ভালো লাগলো না। একবার হাত ফসকালেই হয় হাসপাতাল, নয় নিমতলা। ওয়াটসন হওয়ার এত বিপদ তা তো জানতাম না। মনে মনে ভগবানকে ডাকতে লাগলাম, কিন্তু তবু ছাড়ার নেই। শেষ পর্যন্ত এই উঠতেই হলো। উনি বাবা, এই বাবা, ফাড়ার প্রথম ধাক্কাটা গেল। জ্যান্ত অবস্থাতেই ছাদের উপরে গিয়ে দাঁড়ালাম বটে, কিন্তু বাবা, বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দটা এখনো স্পষ্ট শুনতে পাচ্ছি। এক হাতে টর্চ আর আরেক হাতে রিভলভার নিয়ে বিধু চুপি চুপি বলল, ওইদিকে সিঁড়ি রয়েছে, পা টিপে টিপে আমার সঙ্গে নেমে আসো। পা টিপে টিপে অগ্রসর হলাম, কিন্তু মনে হতে লাগলো আমার বুকের ধুকপুকানি তার শব্দে সারা পাড়াই জেগে যাবে। মনে মনে বললাম, মা, হে মা কালী, মা দুর্গা, এ যাত্রা যদি মানে আমাকে রক্ষা করো, তাহলে আর কখনো ওই ওয়াটসন হবার নাম মুখে আনবো না। ও মাগো, বাঁচাও। কিন্তু আমার কাতর প্রার্থনা মা কালী বা মা দুর্গার কাছে পৌঁছবার আগেই বারান্দার ওধার থেকে অন্ধকারের ভেতর থেকে কে একটা গর্জন করে বলে উঠল, এই কেরা, কে যায় গুটি গুটি পায়? তারপরে অতি দ্রুত পায়ের শব্দ। বারান্দার এপাশ হাতড়ে বিধু তৎক্ষণাৎ একটা দরজা আবিষ্কার করে ফেললো এবং চোখের পলক পড়বার আগেই আমাকে টেনে নিয়ে একটা অন্ধকার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর বিধু বলল, ডিটেকটিভের চতুর্থ কর্তব্য হচ্ছে উপস্থিত বুদ্ধি খাটাতে পারা। ভাগ্যিস আমি আমার উপস্থিত বুদ্ধি হারাইনি, নয়তো এতক্ষণে ওরা আমাদের ধরে ফেলতো। হঠাৎ সুইচ টেপার শব্দ, সঙ্গে সঙ্গে ঘরের ভিতর যেন তীব্র আলো ঝড় খেলে গেল। এক মুহূর্ত অন্ধের মতো থেকে যখন আবার দৃষ্টিশক্তি ফিরে পেলাম, তখন স্তম্ভিত নেত্রে দেখলাম কি খাটের উপরে অবাক দৃষ্টিতে বসে আছে আমাদের স্কুলের হেড পণ্ডিত মশাই। নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। এও কি সম্ভব? আমাদের স্কুলের সদাই খাপ্পা হেড পণ্ডিত মশাই ভয়ঙ্কর খোট্টাই গাঁটটার আবিষ্কারক রূপে ছেলে ছোকরা মহলে যিনি অত্যন্ত বিখ্যাত, আমরা কি আজ অজান্তে তারই বাড়িতে, তারই শয়ন গৃহে এসে পড়েছি? এ তো একেবারে বাঘের মুখে। ঠক 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 করে কাঁপতে কাঁপতে ভয়ে আমার মূর্ছা যাওয়ার ওদিকে বাইরে থেকে ঘরের দরজায় ধাক্কা পড়তে লাগলো, আর সেই সঙ্গে চিৎকারও শোনা গেল। ওরে বাবারে,
চোর 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 চোর! দাদা দাদা, তোমার ঘরে চোর ঢুকেছে দাদা! কি হলো? চোরের খোঁজে এসে নিজেরাই চোর বলে ধরা পড়বো নাকি? হেড পণ্ডিত মশাই শুধলেন। কে রে? কে রে? প্রেমলাল না? আরে বিধুভূষণ যে, ব্যাপার কি? তোমার হাতে ওই রিভলভারের মতো ওটা আবার কি? তোমরা কি স্বদেশী ডাকাত হয়েছ নাকি? ধন্য বিধু, তখনও উপস্থিত বুদ্ধি হারাতে রাজি হলো না সে। মুখে হাসি আনবার একটা মিথ্যে চেষ্টা করে বলল, আগে না স্যার, আমরা স্বদেশী ডাকাত নই, আমরা হচ্ছি প্রাইভেট ডিটেকটিভ। প্রাইভেট ডিটেকটিভ? বটে বটে, তাই রাত 12টার সময় চোরের মতো ঢুকেছো আমার বাড়িতে, হ্যাঁ? ওদিকে তাড়া খেয়ে পালিয়ে এসেছো আমার ঘরে, আমাকে নেকা পেয়েছো না? আজ দাঁড়াও, এদিকে এসো দেখি। পণ্ডিত মশাই হাট থেকে লাফিয়ে পড়ে তেড়ে এসে এই বিধু ডিটেকটিভটার মাথায় ঘটা করে বসিয়ে দিল তার ওই ফেমাস গাঁটটাই মানে খোট্টাই গাঁটটা। স্যার মারবেন না! এর মধ্যে আমার চোখে পড়লো ওই ঘরের একটা জানলা একটা গরাদ নেই। পণ্ডিত মশাইয়ের দ্বিতীয় গাঁটটা বিধুর মাথায় অবতীর্ণ হওয়ার আগেই সেই ভাঙা জানলা দিয়ে আমি রাস্তায় ঝাঁকি হাতে পায়ে কি চোট রে বাবা! কিন্তু সুবিখ্যাত খোট্টাই গাঁটটার তুলনায় সেসব আঘাত কিছু না। পরদিন সকালে বিধু ম্লান মুখে এসে দেখালো গাঁটটার চোটে তার মাথায় 11 জায়গায় ফুলে আলু হয়ে উঠেছে। খোট্টাই গাঁটটার কীর্তিকথন যখন শেষ হলো, বিধু অভিমান ভরে বলল, ওয়াটসন, তুমি যেমন কাপুরুষ তা আমি জানতাম না। আমাকে জমের মুখে ফেলে তুমি এরকম পালিয়ে গেলে। দুঃখিত স্বরে বললাম, পালিয়ে আর এলাম কোথায় ভাই? জমের মুখ থেকে কি পালিয়ে আসা যায়? স্কুলে গেলেই টের পাবো। খোট্টাই গাঁটটা আমার জন্যও বিপুল বিক্রমে অপেক্ষা করছে। বিধু মাথা নেড়ে বলল, না, তোমার আর ভয় নেই। তুমি হচ্ছ মাত্র এই ওয়াটসন, আর আমি হচ্ছি বাংলার শার্লক হোমস। তোমার চেয়ে ঢের বড়, আর বড় গাছই ঝড়ে পড়ে। বিধুর এসব কথা আমার আর ভালো লাগলো না। বিরক্তভাবে বললাম, তার মানে? বিধু বলল, সব ঝড় আমার মাথার ওপর দিয়েই বয়ে গেছে, তোমার আর কোনো ভয় নেই। তাই নাকি? গাঁটটা বৃষ্টি যখন থামলো তুমি তখন কি করলে? আমি পণ্ডিত মশাইকে সব খুলে বললাম। শুনে তিনি 5 মিনিট ধরে হো হো করে হেসে বললেন, আরে এইসব কথা জানলে আমি তোমাকে এত জোরে অতগুলো গাঁটটা মারতাম না। তার ঘরে রসগোল্লা ছিল, আমাকে মিষ্টিমুখ করিয়ে তবেই ছাড়লেন। আমরা যার পিছু নিয়েছিলাম সে লোকটা কে? পণ্ডিত মশাইয়ের ভাই। আমাদের বড়ই ভুল হয়ে গেছে। আবার দেখছি গোড়া থেকে তদন্ত করতে হবে। ডিটেকটিভের পঞ্চম কর্তব্য হচ্ছে বাধা দিয়ে বললাম, তোমার ওই ডিটেকটিভের কর্তব্যের তালিকা রাখো তো। মানুষের শ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে নিজের প্রাণ বাঁচানো। আমি আর তোমার দলে নেই। সে কি ওয়াটসন? কে ওয়াটসন? আমার নাম প্রেমলাল মিত্তির। নিজের নাম আমি কখনো ভুলবো না, যে যাই বলুক। ডিটেকটিভ হয়েছে, প্রাইভেট ডিটেকটিভ। ডিটেকটিভ না আরো কিছু।
একটা মটন বিরিয়ানির এলাচি। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত প্রাইভেট ডিটেকটিভ। পরিচালনা প্রিয়ম ঘোষাল। বিধুর চরিত্রে মৈনাক সরকার, প্রেমলাল, সোমনাথ ঠাকুর, পণ্ডিত মশাই ইন্দ্রজিৎ রায়, পণ্ডিত মশাইয়ের ভাই দেবাশিস ভদ্র। শব্দগ্রহণ স্টুডিও গান্ধার। আবহ ও কারিগরি সহায়তা সাগর দাশগুপ্ত।